তোমাদের যেটা মেন ইম্পর্ট্যান্ট এখানে আছে সেটা হচ্ছে আমরা সিম্পল ডেরিভেটিভ যেটা আমাদের আছে নর্মালি, সেটাকে আমরা কীভাবে ইকোনমিক্সে কাজে লাগাই, মানে অ্যাপ্লিকেশন, আর এটাই ইম্পর্ট্যান্ট। তো প্রথমে আমরা যেটা এখানে আসবো সেটা হচ্ছে আমরা বুঝবো যে এভারেজ আর মার্জিনাল রেভিনিউ কী, এবং আমরা সেটা কীভাবে আমরা ডেরিভেটিভের সাহায্যে আনতে পারি। তো এই টার্মগুলো নিশ্চয়ই বলার দরকার হবে না, টার্মগুলো আমার থেকে বেশি ভালো তুমি বুঝবে। এভারেজ আর মার্জিনাল রেভিনিউ কী, আমি জাস্ট এগুলো বোঝাবো যে কীভাবে আমি ডেরিভেটিভের সাহায্যে আনতে পারি ভ্যালুগুলো, কীভাবে আমি ডেরিভেটিভের সাহায্যে বোঝাতে পারি। তো আমি ধরলাম একটা ফ্যাক্টর আছে পি, যেটা হচ্ছে প্রাইস, মানে একটা আমরা জানি যে রেভিনিউ হচ্ছে প্রাইস আর কোয়ান্টিটি, এই দুটোর উপর ডিপেন্ড করে। এরপর এই যে প্রাইস হচ্ছে, এই প্রাইসটা আবার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। তো প্রাইস কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে, তো আমি প্রাইসকে পি ধরলাম, কোয়ান্টিটিকে কিউ ধরলাম। তাহলে আমি একটা জিনিস বলতে পারি যে এই যে পিটা ডিপেন্ড করছে কার উপর, কিউ এর উপর। আমরা যদি বলি যে ওয়াই ডিপেন্ডস অন এক্স, তার মানে কি এক্সের ভ্যালুর উপর ওয়াই ডিপেন্ড করছে। তাহলে আমি ফাংশনটাকে কীভাবে লিখি, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স। সিমিলারলি এখানে পি ডিপেন্ড করছে, মানে প্রাইসটা ডিপেন্ড করছে কোয়ান্টিটির উপরে, তো আমি পি যে ফাংশনটা আছে ওইটাকে আমি কিউ এর ফাংশনে লিখতে পারি, মানে পি ইকুয়ালস টু এফ অফ কিউ, এইভাবে। এরপরে এই যে ফাংশনটা হলো পি ইকুয়ালস টু এফ কিউ, এটাকে বলা হয় ইনভার্স ডিমান্ড ফাংশন, ঠিক আছে। এরপরে আমাদের টার্ম আসছে রেভিনিউ। রেভিনিউ মানে কি, রেভিনিউ মানে হচ্ছে প্রাইস ইন্টু কোয়ান্টিটি, এগুলো তো জানা জিনিস, এগুলো তেমন কিছু না। রেভিনিউ মানে কি, প্রাইস ইন্টু কোয়ান্টিটি। তো তাহলে পি ইন্টু কিউ, পিটা কী আছে, পিটা হচ্ছে কিউ এর ফাংশন এফ অফ কিউ, তার মানে আমি এখানে আবার ভ্যালু বসাবো পি এর জায়গায় এফ অফ কিউ, তাহলে এটা হয়ে গেলো আর ইকুয়ালস টু এফ অফ কিউ ইন্টু কিউ। এই যে নতুন যে একটা টার্ম এলো এফ অফ কিউ ইন্টু কিউ, এই এফ অফ কিউটাও তো একটা কিউ এর ফাংশন, তাই না? মানে আমি ধরলাম যে আমার প্রাইস হচ্ছে কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে, তো আমি ধরলাম যে আমার প্রাইস হচ্ছে 3Q বা কিছু একটা। তো আমি যখন রেভিনিউ লিখবো 3Q ইন্টু কিউ হবে, মানে 3Q স্কোয়ার, এটাই তো একটা কিউ এরই ফাংশন, কিন্তু একটা নতুন ফাংশন পি ইকুয়ালস টু 3Q। এটাকে যদি আমি 3Qটাকে যদি আমি এফ অফ কিউ ধরি, এটা তো এফ অফ কিউ ধরতে পারবো না, তো এটাকে আমি নতুন একটা ফাংশন ধরলাম ফাই অফ কিউ, ঠিক আছে। ফাই অফ কিউ মানে এটা হচ্ছে আরও তাহলে একটা, তো পুরোপুরি আমি কী দেখতে পেলাম যে প্রাইস তো একটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে, রেভিনিউটাও কোয়ান্টিটির উপরও ডিপেন্ড করছে, রেভিনিউটাও একটা কোয়ান্টিটির ফাংশন। তো কিউ এর পুরোপুরি আমি কিউ এর ভ্যালুর ওপর আমার পুরোপুরি প্রাইসটাও ডিপেন্ডেন্ট, রেভিনিউটাও ডিপেন্ডেন্ট, তাই তো। তাহলে এই যে কিউ এর ভেরিয়েশন হচ্ছে, কিউ এর উপরই ডিপেন্ডেন্ট, কিউকে ভ্যারি করে করেই আমি আরও চেঞ্জ করতে পারি, পিও চেঞ্জ হবে আমার কিউ এর উপর ডিপেন্ড করে। তো এই কিউটার উপরেই যদি ডিপেন্ড করছে, তো কিউ ভেরিয়েশন, এটা কিউ এর ভেরিয়েশনের উপর ডিপেন্ড করছে। কিউ এর ভেরিয়েশনের উপর ডিপেন্ড করে আমরা দুটোভাবে ভাগ করতে পারি, একটা অ্যাভারেজ রেভিনিউ, একটা মার্জিনাল রেভিনিউ। মানে কোয়ান্টিটির উপর ভ্যারি করেই আমরা অ্যাভারেজ রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউ আমরা বের করতে পারি। তো অ্যাভারেজ রেভিনিউ মানে কি, অ্যাভারেজ রেভিনিউ মানে হচ্ছে অ্যাভারেজ ভ্যালু অফ আর, আমি ম্যাথমেটিক্যাল টার্মে বলছি। অ্যাভারেজ রেভিনিউ মানে হচ্ছে অ্যাভারেজ ভ্যালু অফ আর, রেভিনিউয়ের অ্যাভারেজ ভ্যালু, সেটাই হচ্ছে আমার অ্যাভারেজ রেভিনিউ। এবার অ্যাভারেজ ভ্যালু অফ আর মানে, কিন্তু অ্যাভারেজ ভ্যালু অফ আর কখন, যখন কিউ এর ভ্যালু 0 থেকে একটা স্পেসিফিক ভ্যালু, কোনো একটা আমার যদি কোয়েশ্চেনে একটা ভ্যালু দিয়ে দিচ্ছে, এতগুলো কোয়ান্টিটি আছে, তো সেই যদি 10টা কোয়ান্টিটি বলো, সেই 10টা হচ্ছে আমার স্পেসিফিক ভ্যালু, কিন্তু আমার মেন কথা হচ্ছে আমাকে 0 থেকেই শুরু করতে হবে, মানে এক্সটেন্ডেড টু 0 টু স্পেসিফিক ভ্যালু, একটা ভ্যালু অবধি। স্পেসিফিক ভ্যালু মানে কি, মানে হচ্ছে যেখানে আমরা যে ভ্যালু, মানে কিউ এর একটা ভ্যালু যেটাতে আমরা অ্যাভারেজ রেভিনিউ পাবো, সেই ভ্যালুটাকে বলা হয় স্পেসিফিক ভ্যালু, ঠিক আছে। তো আমি যদি ফর্মুলার আকারে লিখি, মানে কি হচ্ছে অ্যাভারেজ ভ্যালু অফ আর মানে কি, আমরা যদি বলি যে অ্যাভারেজ এজ অফ 9 স্টুডেন্ট, মানে কি টোটাল এজ ডিভাইডেড বাই 9 স্টুডেন্ট, 9 জন আছে, তো আমরা অ্যাভারেজ তো এইভাবে বের করি, তাই না। অ্যাভারেজ এজ অফ 9 স্টুডেন্ট, তাহলে কী হয়, টোটাল এজ অফ 9 স্টুডেন্ট বাই 9, তাহলে আমরা অ্যাভারেজ এজ পাবো। তো সেই রকমই অ্যাভারেজ ভ্যালু অফ আর মানে কি, টোটাল রেভিনিউ, যেটাকে আমরা আর দিয়ে লিখছি, বাই টোটাল কোয়ান্টিটি। তাহলে এই অ্যাভারেজ রেভিনিউ কী হচ্ছে, আর বাই কিউ। আর এর ভ্যালু আমরা জানি অলরেডি পি বাই কিউ, পি কিউ বাই কিউ, তাহলে পি কিউ কিউ কেটে গেলো, একটা পি চলে এলো, পিটাই মানে হচ্ছে এফ অফ কিউ।
আমরা এখানে পেয়েছি পি ইকুয়ালস টু এফ অফ কিউ, তাহলে আমরা কী বলতে পারি যে অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে এফ অফ কিউ। এই টোটাল রেভিনিউ হচ্ছে ফাই অফ কিউ, কিন্তু অ্যাভারেজ রেভিনিউ যদি বলবো মানে ফাই অফ কিউ বাই কিউ অ্যাকচুয়ালি, আর মানে তো ফাই অফ কিউ, তো ফাই অফ কিউ বাই কিউ। আমরা যদি এই এক্সাম্পলটা নিই, আমি এই এক্সাম্পলটা নিয়ে দেখাচ্ছি যে আমার প্রাইস ছিল 3Q, রেভিনিউ কত, রেভিনিউ হচ্ছে 3Q ইন্টু কিউ মানে 3Q স্কোয়ার, যেটা ফাই অফ কিউ, তাহলে ফাই অফ কিউ বাই কিউ এটা হচ্ছে আমার অ্যাভারেজ রেভিনিউ। ফাই অফ কিউ কত 3Q স্কোয়ার, তাহলে 3Q স্কোয়ার বাই কিউ কী হয়ে যাবে 3Q হয়ে যাবে। এই 3Qটাই কি, 3Qটাই তো আর, হ্যাঁ 3Qটাই তো আমার কী ছিল পি, 3Qটাই তো আমার পি ছিল, তাহলে এ আর ইকুয়ালস টু তো পি এলো ঘুরে ফিরে, এক্সাম্পলটা বোঝা গেল তো, ঘুরে ফিরে আমার 3Q ভ্যালুটা এলো, 3Qকে আমি তো পিকেই তো 3Q নিয়েছিলাম, তাহলে আমার ঘুরে ফিরে এ আর ইকুয়ালস টু পি এলো, তার মানে অ্যাভারেজ রেভিনিউ ইকুয়ালস টু এফ অফ কিউ, এটা আমি বলতে পারি, মানে অ্যাভারেজ রেভিনিউ ইকুয়ালস টু প্রাইস, সহজ কথায় বলতে গেলে অ্যাভারেজ রেভিনিউ ইকুয়ালস টু প্রাইস। এরপর আছে মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউ কী জিনিস, মানে হচ্ছে ভেরিয়েশন অফ আর অ্যাট দ্য মার্জিন, মানে যখন আমার মার্জিন, মানে আমি যদি গ্রাফ করি, গ্রাফের একটা মার্জিন হয়তো মানে একদম লাস্ট যে ভ্যালু, মার্জিনাল ভ্যালু, মার্জিনাল বর্ডার ভ্যালু যেটা, তো এই বর্ডারের আমার ভেরিয়েশন আরটা কীভাবে ভেরিফাই করবে, তো আমি এটাকে কীভাবে লিখি, যখনই আমার মার্জিনাল ভ্যালু আসে, মার্জিনাল ভ্যালু মানে ম্যাক্সিমাম মিনিমাম এরকম টাইপ কেসে আসে, মার্জিনাল ভ্যালু বলতে গেলেই আমাকে ডেরিভেটিভ করতে হবে, আমার মার্জিনাল ভ্যালু মানে আমাকে ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ কার করব আমি, অবভিয়াসলি আমার কী ছিল আর বাই কিউ ছিল, তো এ আর হচ্ছে আর বাই কিউ, তো এই এ আরের আমি ডেরিভেটিভ করব, ঠিক আছে, মানে এ আরের ডেরিভেটিভ করবো না, মানে আর এর ডেরিভেটিভ করব, তো আর তো ছিল একটা কিউ এর ফাংশন, কিন্তু আমি আর এর তো ডেরিভেটিভ করবো, কিন্তু কার সাপেক্ষে করব কিউ, কারণ আমি দেখতে পেলাম যে আমার আর যেটা আছে সেটা কিউবের উপর ডিপেন্ড করছে, তাই তো ভ্যালুটা, আর এর ভ্যালুটা পুরোপুরি কিউবের উপর ডিপেন্ড করছে, পি এর সঙ্গে ওর কোনো সম্পর্কই নেই, তো সেই জন্য আমি কিউবের রেসপেক্টে, আমার যেহেতু আর একটা কিউবের ফাংশন, তো আমি কিউবের রেসপেক্টেই ডেরিভেটিভ করব, তাহলে আমি বলতে পারি মার্জিনাল রেভিনিউ ইকুয়ালস টু ডি আর বাই ডি কিউ, আর এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু কিউ। এবার নর্মালি ডেরিভেটিভ করবো, যেটা ফর্মুলা অলরেডি আছে, ইউভি ফর্মুলা হচ্ছে ইউ ইন্টু ভি, মানে পি ইন্টু কিউ যেখানে আছে, ডিডি অফ ইউভি, ডিডিএক্স অফ ইউভি, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হবে। তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কী আসছে, যে আমি এখানে পি এর ভ্যালু এফ অফ কিউ নিয়ে নিয়েছি, বা আমি লাস্টেও বসাতে পারি কিউটা, পি মানে এই এফ অফ কিউ এর ভ্যালুটা লাস্টেও বসাতে পারি, পি ইন্টু কিউ এর ভ্যালু নিয়েও আমি ডেরিভেটিভ করতে পারি, পরেও এফ অফ কিউ আমি বসাতে পারি পি এর জায়গায়। যাই হোক, এটা পুরোপুরি ডেরিভেটিভ করে, এটা নর্মাল একটা ছোটোখাটো ডেরিভেটিভ যদি জানা থাকে তাহলে এটা কিছুই না। তো মার্জিনাল রেভিনিউ আমার হয়ে গেল, এই ভ্যালুটা আসছে। এরপর এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে এফ অফ কিউ, এম আর ইকুয়ালসটা আসছে এফ অফ কিউ প্লাস কিউ এফ ড্যাশ কিউ, তো এফ অফ কিউ মানেই তো আমার এ আর, তাহলে এম আর ইকুয়ালস টু আমি লিখতে পারি তো যে এ আর প্লাস, এটা আমি কী লিখতে পারি, এম আর ইকুয়ালস টু এ আর প্লাস কিউ এফ ড্যাশ কিউ, কিউ ইন্টু এফ ড্যাশ কিউ, এবারে আমি লিখতে পারি। তাহলে আমি যদি দুটো ডিফারেন্স করি, আমি এ আরটাকে এই সাইডে যদি নিয়ে আসি, তাহলে কী হয়, আমার এম আর মাইনাস এ আর ইকুয়ালস টু কিউ এফ ড্যাশ কিউ, তো এইটা প্রথমে রিলেশনটা এলো, রিলেশন থেকে আমি কী পাবো, এম আর মাইনাস এ আর ইকুয়ালস টু কিউ অফ এফ ড্যাশ কিউ। আমার এখানে একটা জিনিস হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি কখনো কি নেগেটিভ হতে পারে, মাইনাস একটা চকলেট, মাইনাস 10টা চকলেট, এরকম কি হতে পারে, হতে পারে না। কিউ তাহলে সবসময় পজিটিভ, কিউ সবসময় পজিটিভ, আর কিউ সবসময় পজিটিভ, কিন্তু এফ টেস্ট কিউ সবসময় নেগেটিভ হবে, এফ টেস্ট কিউ সবসময় নেগেটিভ হবে, ঠিক আছে। এতে আমি এফ অফ কিউ ধরেছিলাম 3Q স্কোয়ার ধরেছিলাম, তাই তো, তো সেখানে কিন্তু এফ টেস্ট কিউ নেগেটিভ হচ্ছে না, কিন্তু আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এফ টেস্ট কিউ সবসময় নেগেটিভ হবে, কারণ যদি কিউ যদি পজিটিভ হয় তাহলে এম আর মাইনাস এ আর সবসময় নেগেটিভ হবে, ঠিক আছে। এটা ব্যালেন্স করার জন্য এটাকে নেগেটিভ হতেই হবে। কেন নেগেটিভ হবে, কারণ এ আর কোয়ান্টিটি সবসময় বড়ো এম আরের চেয়ে, এ আর কোয়ান্টিটিটা সবসময় বড়ো, এ আর মানে কি, এ আর মানে হচ্ছে প্রাইস, এফ অফ কি মানে প্রাইসও কখনো নেগেটিভ হতে পারে না, প্রাইস তো সবসময় পজিটিভ হবে, তাহলে আমাকে এই যে কোয়ান্টিটিটা আছে, আর আরেকটা জিনিস এ আর কিন্তু সবসময় এম আরের থেকে বড়ো হবে, ঠিক আছে। তাহলে কিউ এর সব ভ্যালুর জন্যই, কিন্তু কিউ এর ভ্যালু যদি নেগেটিভ হতে পারে না, কিউ এর ভ্যালু একমাত্র নেগেটিভ হলে তখনই এম আর বেশি হবে এ আর এর চেয়ে, কিন্তু কিউ তো নেগেটিভ হতে পারে না,
তো আমার রিলেশনটা এইভাবেই এলো যে এম আর লেস দেন এ আর, মানে এ আর ভ্যালু আমার সবসময় এম আর ভ্যালু থেকে বেশি। তো যদি এরকম হয় তাহলে কি বুঝবো যে এ আর কার্ভ যদি ডাউনওয়ার্ড স্লোপিং হয়, ডাউনওয়ার্ড স্লোপিং হয়ে হয় তাহলে এম আর কার্ভ এ আর কার্ভের নিচেই থাকবে সবসময়, মানে এম আর যেহেতু নেগেটিভ কম ভ্যালু, এম আর কম। গ্রাফে কী বলে, একটা গ্রাফে কী হয়, যদি এরকম দুটো গ্রাফ হয়, এটা আমি ধরলাম এ আর এর গ্রাফ, এটা এম আর এর গ্রাফ, তো যখন যে গ্রাফটা উপরে থাকে সেই গ্রাফটা ভ্যালু বেশি হয়, যেটা নিচে থাকে সে ভ্যালুটা কম হয়। তো এ আর এর ভ্যালু বেশি, তাহলে এ আর কার্ভ সবসময় কী হবে, এম আর কার্ভের থেকে উপরে থাকবে, এটাই লিখেছি চাষটা কিছু না। আবার যদি এ আর কার্ভটা আপওয়ার্ড রাইজিং হয়, মানে এবার কার্ভের ইয়েতে আসছি, ধরলাম আমি যে একটা কার্ভ এ আর কার্ভ সেটা এরকমভাবে উপর দিকে যাচ্ছে, এ আর কার্ভটা এরকমভাবে উপর দিকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এ আর কার্ভটা যদি উপর দিকে যায় তাহলে কী হবে, এম আর কার্ভটা এ আর কার্ভের উপরেই থাকবে, তখন কী হবে, এম আর কিন্তু ভ্যালুটা এ আর থেকে বেশি হয়ে যাবে যদি এ আর কার্ভটা উপরের দিকে যায়। তাহলে এম আর যদি এ আর থেকে বড়ো হয় তার মানে তখন কী হয়ে যাবে, এম আর ভ্যালুটা উপরে চলে যাবে, সেটাই লিখেছি। এটা সাধারণত হয় না, এ আর কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিংই হয়, এম আর কার্ভ সবসময় এ আর কার্ভের নিচে থাকবে। এরপরে আর একটা কনসেপ্ট আছে, যদি এই এফ ড্যাশ কিউ ভ্যালুটা যদি জিরো হয়ে যায় তাহলে পুরো ভ্যালুটা জিরো হয়ে যাবে। পুরো ভ্যালুটা জিরো হওয়া মানে কি, এম আর মাইনাস এ আর ইকুয়ালস টু জিরো। তো এম আর মাইনাস এ আর ইকুয়ালস টু যদি জিরো হয় তাহলে এম আর ইকুয়ালস টু এ আর। তার মানে এরপর এইটা কখন হয়, এই কন্ডিশনটা কখন হয়, যখন এম আর এ আর কনস্ট্যান্ট হয়, মানে দুটো ভ্যালু একই, দুটো ভ্যালু একই হওয়া মানে কি, দুটো গ্রাফও একই, মানে এই যদি এ আর এর গ্রাফ হয়, এম আর এর গ্রাফটা পুরোপুরি এর উপর লাই করে যাবে, মানে এম আর এ আর এর গ্রাফ একটাই, একটার উপর একটা চেপে থাকবে, দুটো ভ্যালু একই যেহেতু, ঠিক আছে। এবার কোইনসাইড মানে কি, কোইনসাইড কখন হবে, মানে যখন পি ভ্যালুটা গিভেন, পি ভ্যালু যখন গিভেন থাকবে তখনই কিন্তু আমার কোইনসাইড হওয়ার চান্স, কোইনসাইড হবে যখন পি ভ্যালুটা দিয়ে দেবে, একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে পি এর, মানে পি ভ্যালুটাকে আমি এখন চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে, তখনই কোইনসাইড হবে। এরপর যখন কিউ জিরো হবে, কিউ জিরো হলেও সেম কেস, কিউ জিরো হলেও তো এটা পুরোটা জিরো হয়, তো এটাই বলেছি, কিউ যখন জিরো হবে তখন এ আর, তো আমার আর এর ফাংশন এ আর এর কী ছিল, এ আর ইকুয়ালস টু ছিল এফ অফ কিউ। তো যদি কিউ এর ভ্যালু জিরো হয় তাহলে এটা কী হয়ে যাবে, এফ অফ জিরো হয়ে যাবে। তো এটাই বলেছি, কিউ যদি জিরো হয় তাহলে এ আর হবে এফ অফ জিরো, আর এম আরও তো সেম, এম আরও তো কী ছিল, এম আর ইকুয়ালস টু এ আর হয়ে গেল যখন কিউ ইকুয়ালস টু জিরো, তো এম আর ইকুয়ালস টু এ আর হলেও এটাও সেম, তাহলে এম আরও কী হবে, এফ অফ জিরো হবে। তো এটাই একই, ইন্টারসেক্ট করবে উইথ ইচ আদার, কিউ যদি জিরো হয় তখন ইন্টারসেক্ট করবে, মানে এটা যদি এ আর এর গ্রাফ হয় তাহলে এম আর এর গ্রাফ, মানে এম আর এর গ্রাফটা এমন হবে যে একটা জায়গায় একটা পয়েন্টে ওরা টাচ করবে, এটা ধরলাম এম আর এর কার্ভ, তো একটা ইন্টারসেক্ট করবে মানে কি একটা পয়েন্টে ওরা যে পরে টাচ করবে, মানে একটা জায়গায় ওদের ভ্যালু সেম থাকবে, ঠিক আছে, এম আর আর এ আর এর ভ্যালু যদি কিউ জিরো হয়। তো এটাই ছিল পুরোপুরি কনসেপ্ট, এগুলো জাস্ট একটা বোঝার জন্য থিওরিটিক্যাল, এর প্র্যাকটিক্যাল আমরা পরে দেখবো কোশ্চেন আনসার। এরপরে আসে অ্যাভারেজ আর মার্জিনাল কস্ট, এই টার্মগুলো নিশ্চয়ই বলার দরকার নেই, কোনটা অ্যাভারেজ কস্ট কোনটা মার্জিনাল কস্ট, আমি জাস্ট একটা বোঝাচ্ছি, যদি টোটাল কস্ট যদি সি হয় আর টোটাল আউটপুট যদি কিউ হয়, মানে তো টোটাল আউটপুট অবভিয়াসলি টোটাল কস্টের উপর ডিপেন্ড করবে, টোটাল কস্ট টোটাল আউটপুটের উপর ডিপেন্ড করবে, সেই জন্য আমরা কস্ট ফাংশনটাকে আমরা কিউয়ের ফাংশনে লিখি, মানে সি ইকুয়ালস টু সি কিউ, মানে কস্ট আমার টোটাল আউটপুটের উপর ডিপেন্ড করবে। এরপর এভারেজ কস্ট সেম আগের বারেই, আমি ওই জন্য বেশি এগুলো বোঝাচ্ছি না। এভারেজ কস্ট কী হয়, সি বাই সি কিউ বাই সি, সরি এটা হবে এভারেজ কস্ট হবে সি কিউ বাই কিউ, ঠিক আছে, এভারেজ কস্ট কী হবে, সি কিউ বাই কিউ, মানে সি বাই কিউ, সি কিউ বাই কিউ মানে সি বাই কিউ, মানে টোটাল কস্ট বা টোটাল আউটপুট, এটাই হয়। আচ্ছা, এভারেজ আমি আগেই বলেছি থিওরি কী, এভারেজের থিওরি কী, টোটাল বাই কোয়ান্টিটি, এভারেজ এজ বা এভারেজ স্টুডেন্ট এরকম যদি হয়, টোটাল স্টুডেন্ট মানে ইন স্কুল, আর এভারেজ স্টুডেন্টের ক্লাস মানে কী হয়, সেইভাবে যে টোটাল এজ মানে কি, মানে টোটাল এজ বাই টোটাল স্টুডেন্ট,
তাহলে হয়ে গেল এভারেজ এজ অফ স্টুডেন্ট। সেরকমভাবে টোটাল কস্ট মানে কি, এভারেজ কস্ট মানে কি, টোটাল কস্ট বাই টোটাল কোয়ান্টিটি বা টোটাল আউটপুট। সেরকম মার্জিনাল কস্ট, মার্জিনাল আমি বলেছি ডেরিভেটিভ হয়ে যাবে। তো যেটা অ্যাভারেজ কস্টের যেটা হচ্ছে সি বাই কিউ, ওইটা কী হবে টিসি বাই ডি কিউ। এরপর আসছে যে এবার এসি আর এমসির মধ্যে ডিফারেন্স মানে কী, রিলেশন কী। তো কিছুই না, রিলেশন কী করে বের করবো। যখন আমি দেখলাম এটা সি বাই কিউ আছে, এটা ডিসি বাই ডি কিউ আছে, তার মানে আমি বুঝতে পারছি যে এই অ্যাভারেজ কস্ট যেটা আছে সেটাকে যদি আমি কিউবের রেসপেক্টে ডেরিভেটিভ করে দিই, কিউবের রেসপেক্টে যদি আমি ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ করে দিই, তাহলে আমি রিলেশন পেয়ে যাবো এসি আর এমসি। তো করলাম, দেখি এভারেজ কস্টের ডিফারেন্সিয়েশন করছি উইথ রেসপেক্ট টু কিউ, তাহলে ডিডি কিউ বাই সি বাই কিউ। সি কিউ মানেই আমি কি, সি কিউ মানেই তো সি, তো এটা আমি সি কিউ হিসাবে লিখতে পারি বা সি শুধু সি হিসাবেও লিখতে পারি, একই জিনিস। তো আমি একটু বোঝাতে চাইছি কিউবের ফাংশন, সি হচ্ছে একটা কিউবের ফাংশন, তো আমি এটাকে সি বাই কিউ হিসেবে লিখতে পারি। এবার এটা কী আসছে, ডিডিএক্স অফ ইউ বাই ভি এর ডিডিএক্স অফ ইউ বাই ভি এর যে ফর্মুলা, সেই ফর্মুলাটা এখানে ইউজ হবে। ফর্মুলাটা কী বলে, নিচেরটার যেটা থাকে বাই দিয়ে সেটা স্কোয়ার হয়ে যায়, সেটা মাল্টিপ্লাই থাকে ইন্টু, প্রথমে ইন্টু কিউ ইন্টু প্রথম যেটা উপরে থাকে তার ডেরিভেটিভ হয় মাইনাস উপরে যেটা থাকে সেটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ হয়। তো নিচেরটা মানে ডিকিউ বাই ডিটি, যেটা কী হবে ডিকিউ বাই ডিকিউ, ডিকিউ বাই ডিকিউ করলেই মানে ওয়ান, সেই জন্য আমি লিখিনি এটা ওয়ান, সি ইন্টু ওয়ান। তাহলে কিউ ডিসি বাই ডিকিউ মাইনাস সি বাই কিউ স্কোয়ার হচ্ছে। এবার এখান থেকে যদি আমি ওয়ান বাই কিউ কমন নিই, এটা তো কিউ কিউ কেটে যাবে, কেটে গিয়ে কী হবে নিচে ওয়ান বাই কিউ হবে। তো ওয়ান বাই কিউ যদি আমি কমন নিই, তাহলে ডিসি বাই ডি কিউ মাইনাস সি বাই কিউ এইটা পাবো। এখান থেকে ডিসি বাই ডি কিউ মানেই আমি জানি মার্জিনাল কস্ট মাইনাস সি বাই কিউ মানেই অ্যাভারেজ কস্ট। তো এটাই হয়ে গেল আমার রিলেশান, ঠিক আছে, এটাই হয়ে গেল আমার রিলেশান, আর কিছু নেই। এবার যদি এই ভ্যালুটা যদি জিরো হয় তাহলে কী পাবো, এমসি ইকুয়ালস টু এসি। যদি ডিডি কিউ অফ সি বাই কিউ জিরো হয় তাহলে এই ভ্যালুটা আমি পাবো এমসি ইকুয়ালস টু এসি। এগুলো কিছু নেই, আগেরটার মতোই। এরপরে আসছে ইলাস্টিসিটি ডিমান্ড, মানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড। অ্যাকচুয়ালি কি ইলাস্টিসিটি অফ ডিমান্ড মানে হচ্ছে, ডিমান্ড অ্যাকচুয়ালি কিসের উপর ডিপেন্ড করে, ডিমান্ড ডিপেন্ড করে প্রাইসের উপর আর ইনকামের উপর, তাই তো। কোনো প্রোডাক্টের ডিমান্ড হোক বা ডিমান্ড হোক, সেই ডিমান্ডটা কিসের উপর ডিপেন্ড করে, প্রাইস আর ইনকাম। ম্যাটেরিয়ালটা প্রাইস কত আর যে ম্যাটেরিয়ালটা কিনছে তার ইনকাম কত, তাই তো। তো এই ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলতে এই দুটো টার্মকে, মানে এই দুটো টার্মের দুটো কোয়ান্টিটি প্রাইস আর ইনকাম, এই দুটো কোয়ান্টিটির চেঞ্জ হলে ডিমান্ডের কতটা চেঞ্জ হবে সেটাকে বলে ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তো এটা হচ্ছে সিম্পল ভাষায় বললাম আমি। অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল ভাষায় কি, যে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি অফ ডিমান্ড বা কোয়ান্টিটি ডিমান্ডেড ডিউ টু 1% চেঞ্জ ইন ওয়ান অফ দিস টু ভেরিয়েবলস। মানে 1% চেঞ্জ এই দুটো ভেরিয়েবল, এই প্রাইস অথবা ইনকাম দুটোর একসাথে হতে পারে, দুটো আলাদাভাবে হতে পারে। তো যাই হোক, যে কোনো একটা কোয়ান্টিটির জাস্ট 1% চেঞ্জ হলে ডিমান্ড কত পার্সেন্ট চেঞ্জ হবে। যদি প্রাইস 1% কমে যায় তাহলে ডিমান্ড কত পার্সেন্ট বাড়বে বা কমবে, বা যদি ইনকাম 1% বেড়ে যায় বা কমে যায় তাহলে ডিমান্ড কত পার্সেন্ট বাড়বে বা কমবে, সেই জিনিসটাই হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তো আমি ডিমান্ডকে ধরলাম কিউ, ডিমান্ডকে আমি কিউ টার্ম দিয়ে ধরলাম কিউ। অবভিয়াসলি এটা আমি প্রথমে কী ধরলাম, যে প্রাইসের উপর ডিপেন্ড করছি, আমি প্রথমে ধরলাম প্রাইস। এখন আমি ইনকামকে স্টেবল রাখছি, ইনকাম সেম আমি ধরলাম, ইনকাম সেম, চেঞ্জ কী হচ্ছে, আমার প্রাইস চেঞ্জ হচ্ছে, তাহলে আমি প্রাইসের ফাংশন নেব কিউকে, প্রাইস চেঞ্জ হলে কিউ চেঞ্জ হবে, সেই জন্য কিউ ইকুয়ালস টু এফ অফ পি। কিউ হচ্ছে একটা এফের পি এর ফাংশন। তাহলে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড এটাকে আমরা স্মল ই সাফিক্স ডি এই হিসাবে ইউজ মানে লিখি, ডিইডি, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এরপরে চেঞ্জকে আমরা সবসময় ডেল্টা দিয়ে লিখি, ডেল্টা কিউ মানে কি, ডেল্টা কিউ মানে হচ্ছে চেঞ্জ ইন ডিমান্ড, চেঞ্জ ইন ডিমান্ড। আর ডেল্টা পি মানে কি, চেঞ্জ ইন প্রাইস। তো আমরা চেঞ্জকে সবসময় ডেল্টা দিয়ে লিখি, মানে নিউ প্রাইস মাইনাস ওল্ড প্রাইস, ঠিক আছে, মানে নিউ ডিমান্ড মাইনাস ওল্ড ডিমান্ড। আর ডেল্টা পি মানে নিউ প্রাইস মাইনাস ওল্ড প্রাইস। তো সেই হিসাবে আমরা লিখি, যদি ইনক্রিজ হয় তো, আর যদি ডিক্রিজ হয় তাহলে ওল্ড প্রাইস মাইনাস নিউ প্রাইস, এগুলো বলার কিছু নেই। তো যাই হোক, এটা হচ্ছে চেঞ্জ ইন ডিমান্ড, মানে আমরা চেঞ্জ যে জিনিসটাকে সেটাকে আমরা ডেল্টা দিয়ে লিখি,
এটাই মেন বোঝানোর জিনিস। তো আমি কি বলেছি যে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, আমরা প্রফিট লসে করেছি অলরেডি যে পার্সেন্টেজ প্রফিট বলতে কী বোঝায়, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু 100, তাই তো? এই সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস এটাই তো ডেল্টা ডিফারেন্স, তাহলে ডেল্টা বাই কস্ট প্রাইস ইন্টু 100 এভাবে লিখি। তো এখানেও তো সেম, পার্সেন্টেজ চেঞ্জ মানে ডিফারেন্স মাইনাস অরিজিনাল, ডিফারেন্স বাই অরিজিনাল ইন্টু 100, যেহেতু পার্সেন্টেজ আছে সেই জন্য। তো সেটাই অ্যাপ্লাই করেছি ফর্মুলাটা এইভাবেই, পার্সেন্টেজ প্রফিটে যেরকম আমরা ফর্মুলা বসাই এখানেও সেম। তো পার্সেন্টেজের ফর্মুলা বসিয়েছি, নর্মালি ক্যালকুলেশন করেছি, আমার ক্যালকুলেশন করে লাস্টে এই টার্মটা এলো ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ, আমি সাজিয়ে লিখেছি এইভাবে। ডেল্টা কিউ মানে চেঞ্জ ইন ডিমান্ড, ডেল্টা পি মানে চেঞ্জ ইন প্রাইস, তাহলে প্রাইস চেঞ্জের জন্য ডিমান্ড চেঞ্জ হচ্ছে, ইন্টু পি বাই কিউ, এটা যেহেতু আমার ফর্মুলাতে মানে ক্যালকুলেশন করে এটা এলো। তো এইটাকে হচ্ছে আমার প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এটাকে কি টার্ম ইউজ করি আমরা, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ওকে, এরপরে আমি ধরলাম যে এখানে খুব একটা স্মল একদম লিটিল চেঞ্জ হয়েছে ডেল্টা পিতে, মানে পিতে প্রাইস কী হয়েছে, খুব কম চেঞ্জ হয়েছে, মানে ধরলাম 100 টাকা ছিল আগে, এখন 99 টাকা হয়েছে, একদম একটা কম অ্যামাউন্ট। তো বা ধরুন 99.999 এরকম একটা অ্যামাউন্ট হয়েছে, মানে 0.0001, মানে 1 পয়সা হয়তো কমেছে, আমি ধরলাম এরকম যে 1 পয়সা প্রাইসটা কমেছে, চেঞ্জ হয়েছে। তো এটা একটা খুব লিটেস্ট, খুব ছোটো কোয়ান্টিটি এবং খুব ছোটো নাম্বার একটা। তো যদি ডেল্টা পি খুবই ছোটো হয়, এটাকে বলা হয় ইনফাইনাইটেসিমাল, খুবই ছোটো, তাহলে কী হবে, তখন বলে পয়েন্ট প্রাইস, ওটাকে বলে পয়েন্ট প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। খুবই যদি ছোটো চেঞ্জ হয় প্রাইসে বা ইনকামে, তখন সেটাকে বলা হয় পয়েন্ট প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ঠিক আছে, তো এটাকে আমরা এপসাইলন ডি দিয়ে লিখি, ডিনোট করি, পয়েন্ট প্রাইস যেটাকে আমরা সেটাকে এপসাইলন ডি দিয়ে ডিনোট করি। তাহলে এপসাইলন, এবার যখন ছোটো কোয়ান্টিটি আসে না, যেটা আমি ভ্যালু জানি না হয়তো, খুবই ছোটো একটা অ্যামাউন্ট যেটা টেন্স টু জিরোর কাছাকাছি, তখন আমরা লিমিট আনি। তো লিমিট দিয়ে টার্মটাকে আমি ইউজ করেছি, লিমিট ডেল্টা পি টেন্স টু জিরো, ডেল্টা পি জিরোর খুব কাছাকাছি, কিন্তু পুরোপুরি জিরো না, প্রপার একদম জিরো না, এটা জিরোর কাছাকাছি কোনো ভ্যালু, খুবই কম, 0.00001 কিছু একটা। তো সেই জন্য লিমিট ইউজ করেছি। নর্মালি যেটা আছে সেটাকেই আমি বসিয়েছি এখানে, ইডিটাকেই বসিয়েছি। এবার এইটাই আমি জানি যে এই যে ফর্মুলাটা যেটা হয়, লিমিট ডেল্টা পি টেন্স টু জিরো ডেল্টা কিউ বাই ডেল্টা পি, এই জিনিসটাকে আমি ডি কিউ বাই ডিটি ডিপি লিখতে পারি, ডি কিউ বাই ডিপি। তাহলে ডিফারেন্সিয়েশন কখন হয়, যখন একটা লিটিল অ্যামাউন্ট চেঞ্জ মানে সামান্য, তখনই আমরা এই ডেল্টাটাকে আমরা ডি দিয়ে লিখতে পারি, ডিনোট করতে পারি। যদি চেঞ্জটা খুবই স্মল হয়, খুবই স্মল অ্যামাউন্ট একটা হয়, তখন আমি এই ক্যাপিটাল ডেল্টাটাকে ডিফারেন্সিয়েশনের আকারে লিখতে পারি। ঠিক আছে, এই ডেল্টাটাকে আমরা ডি এর আকারে লিখতে পারি। তো সেটাই করেছি, কী করেছি, ডেল্টা কিউ বাই ডেল্টা পিটাকে আমরা ডি কিউ বাই ডিপি লিখেছি, তাহলে আমরা ডিফারেন্সিয়েশনের উপর করতে পারবো। এরপরে হচ্ছে আমি একটা জিনিস জানি যে প্রাইস আর ডিমান্ড এই দুটো কখনো নেগেটিভ হতে পারে না। ঠিক আছে, প্রাইস তো নেগেটিভ হয় না, ডিমান্ডও নেগেটিভ হয় না, তাহলে যদি এই দুটো নন নেগেটিভ হয়, তাহলে ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং, আর ডিমান্ড কার্ভ যদি ডাউনওয়ার্ড স্লোপিং হয়, আমি প্রথমে বলেছি ডাউনওয়ার্ড স্লোপিং মানে নেগেটিভ, তাহলে ডি কিউ বাই ডিপি এইটা কী হবে, নেগেটিভ হবে, 0 হবে। এরপরে আমার মাথায় একটা মনে রাখা উচিত যে প্রাইস ডিমান্ড ইলাস্টিসিটি যেটা হয়, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড যেটা হবে, সেটাকে অলওয়েজ নেগেটিভ হতে হবে, এটাই জেনারেল, এটাই স্ট্যান্ডার্ড, যেটা নেগেটিভ হতেই হবে। ঠিক আছে, আর এই যে নেগেটিভ, ঠিক আছে নেগেটিভ হবে আমি মানছি, এবার নেগেটিভ ভ্যালুটা কত, সেই নেগেটিভ ভ্যালুটা যেটা অরিজিনাল যে ভ্যালুটা বেরোবে, সেই ভ্যালুটাকে বলা হয় অ্যাবসলিউট ইলাস্টিসিটি, যেটাকে আমরা মড ইডি দিয়ে লিখি। মড ইডি হচ্ছে আমার অ্যাবসলিউট ইলাস্টিসিটি। ভ্যালুটা কত, ভ্যালুটা হচ্ছে এইটাই তো ভ্যালু ইডির, শুধু আগে একটা নেগেটিভ বসবে, কারণ আমি বলেছি স্ট্যান্ডার্ড কি, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড অলওয়েজ নেগেটিভ, এটাই জেনারেল, তো সেই জন্য এটা নেগেটিভ দিয়ে এই ভ্যালুটাই। ঠিক আছে, এরপরে আসছে যে যদি আমার এই ভ্যালুটা যদি জিরো হয়, মানে প্রাইস যে অ্যাবসলিউট ইলাস্টিসিটি যেটা, সেটা যদি জিরো হয়, তার মানে কী বোঝাচ্ছে,
তো আমি বোঝাতে পারছি কোনো ইলাস্টিসিটিই নাই আমার আমার ডিমান্ডে কোনো ইলাস্টিসিটিই নাই, তাই না? ইলাস্টিসিটি নাই মানে কোনো চেঞ্জই নাই, কিছুই নাই। তো সেটা হচ্ছে আমার পারফেক্টলি ইনইলাস্টিক, মানে বলতে পারি পারফেক্টলি ইনইলাস্টিক। এরপর যদি 0 থেকে 1-এর মাঝে লাই করে ভ্যালুটা, এই অ্যাবসলিউট ইলাস্টিসিটি যদি 0 থেকে 1-এর মাঝে লাই করে তাহলে ইনইলাস্টিক, একটু বলতে পারি ইনইলাস্টিক, পারফেক্ট নয় কিন্তু ইনইলাস্টিক, 1-এর কম মানে ইনইলাস্টিক। নেগেটিভ তো হতে পারে না, প্রথমে বলেছি। তাহলে 0 থেকে 1-এর মাঝে লাই করলে ইনইলাস্টিক, যদি 0 হয়ে যায় তাহলে প্রপারলি একদম পারফেক্টলি ইনইলাস্টিক। আর যদি 1 হয়, 1 হলে 1 থেকে ইলাস্টিসিটি শুরু হচ্ছে কিন্তু, তাহলে 1 হলে আমরা বলতে পারি ইউনিটি ইলাস্টিক। এরপর যদি 1-এর থেকে বেশি হয় কিন্তু ইনফাইনাইট ভ্যালুর থেকে কম হয়, ভ্যালুটা একটা স্পেসিফিক ভ্যালু, আমি ভ্যালুটা কাউন্ট করতে পারি, একটা কাউন্টেবল ভ্যালু, তাহলে আমরা বলতে পারি ইলাস্টিক, ঠিক আছে। আর যদি ইনফাইনাইট টেন্স টু ইনফাইনাইট হয়, মানে অনেক একটা ভ্যালু হয় যেটা আমরা কাউন্ট করতে পারি না, এরকম একটা ভ্যালু এলো আমার ইলাস্টিসিটি, অ্যাবসলিউট ইলাস্টিসিটি, তার মানে কি বলতে পারি পারফেক্টলি ইলাস্টিক। পারফেক্টলি ইলাস্টিক, পারফেক্টলি ইনইলাস্টিক, এই দুটো হওয়া কি অসম্ভব, পারফেক্টলি ইলাস্টিক হওয়া অসম্ভব। তো কী হবে, ইলাস্টিক হবে, এটা আমরা বলতে পারি। ইলাস্টিক হতে গেলে আমাদেরকে 1 থেকে ইনফিনাইটের মধ্যে ভ্যালুটা থাকতে হবে। এরপরে আসছে যে এটা কী হলো, প্রাইস রেগেন্সটা হলো, তাই তো? প্রাইস চেঞ্জ হলে ডিমান্ড কীভাবে চেঞ্জ হয়। এবার আমি ধরলাম যদি ইনকাম চেঞ্জ হলে আমার কীভাবে ডিমান্ড চেঞ্জ হবে, কিছুই না, একই জিনিস, সেম টু সেম একদম। যে এখন প্রাইস সেম থাকবে, তখন ইনকাম সেম ছিল, প্রাইস চেঞ্জ হচ্ছিলো, এখন প্রাইস সেম থাকবে কিন্তু ইনকাম চেঞ্জ হবে। আমি ইনকামটাকে ধরলাম ওয়াই, তাহলে এখন ডিমান্ড কিসের উপর ডিপেন্ড করছে, ওয়াইয়ের উপর ডিপেন্ড করছে, সেই জন্য ওয়াইয়ের ফাংশন কিউ ইকুয়ালস টু এফ ওয়াই। সেম ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, যেটাকে আমরা ইটা ডি হিসাবে সাপোজ করি, এটাকে বলা হয় ইটা, ওকে, এটা হচ্ছে ইটা। ঠিক আছে, তাহলে এটা ডি ইকুয়ালস টু সেম যেরকম ছিল সেরকমই, আমি এটা ডাইরেক্ট একদম ডি কিউ বাই কিউ দিয়ে লিখছি, এটা ডেল্টা কিউ দিয়ে লিমিট দিয়ে এরকম করছি না, টাইম ওয়েস্ট ফালতু, জাস্ট আমি ডাইরেক্ট বুঝলাম যে কী জিনিসটা সেম, একদম সেম টু সেম আসছে, তাই তো, কোনো ডিফারেন্স নেই। ডি কিউ বাই ডি ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ, ওইটাতে কী ছিল, ডি কিউ বাই ডিপি ইন্টু পি বাই কিউ, সেম, তো পি এর জায়গায় ওয়াই এলো, বাস, বাকি সব একই। এরপর আমার মাথায় একটা জিনিস রাখতে হবে যে এই যে জিনিসটা আছে না, কিউ ইকুয়ালস টু এফ ওয়াই, এটাকে আমরা কিউ ইকুয়ালস টু কিউ ওয়াই এরকম টার্মে আমরা লিখতে পারি, কিউ ইকুয়ালস টু কিউ ওয়াই। যেমন সি ইকুয়ালস টু আমরা তখন দেখলাম কস্টটাকে আমরা কী লিখছিলাম, সি ইকুয়ালস টু সি ইন্টু সি অফ কিউ, মানে একটা সি কিউ এর ফাংশন সি, এই হিসাবে লিখেছিলাম যখন কস্টটাকে, এভারেজ কস্ট, মার্জিনাল কস্ট করার সময় টোটাল কস্টটাকে আমরা এই হিসাবে লিখেছিলাম যে সি ইকুয়ালস টু সি কিউ। তো সেরকমভাবে আমরা এখানে যে ডিমান্ডটাকে আমরা কিউ অফ ওয়াই ডিমান্ড ফাংশনেই লিখতে পারি, যে ওয়াইয়ের ফাংশন কিন্তু সেটা ডিমান্ড ফাংশন, আমরা এইভাবে লিখতে পারি এই জিনিসটাকে। এই যে ফর্মটা, অল্টারনেটিভ যে ফর্মটা আমরা লিখতে পারি, কিউ ইকুয়ালস টু এফ ওয়াই এর জায়গায় কিউ ইকুয়ালস টু কিউ ওয়াই, এটাকে বলা হয় অ্যাঙ্গেল কার্ভ। এবার অ্যাঙ্গেল কার্ভ মানে কি, অ্যাঙ্গেল কার্ভে ইনকাম ইনক্রিজ করবে, ঠিক আছে, ইনকাম যখন ইনক্রিজ করবে তখন কার্ভ ডাউনওয়ার্ড স্লোপ হবে, মানে কার্ভের যে স্লোপটা হবে সেটা ডাউনওয়ার্ড হবে। কার্ভের স্লোপ ডাউনওয়ার্ড মানে নেগেটিভ, কিন্তু এখানে ইনকাম ইনক্রিজ হলেই কার্ভ ডাউনওয়ার্ড হবে। কিন্তু লাক্সারিয়াস যে গুডস, যেগুলো লাক্সারিয়াস গুডস আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু ইটা ডি যে ভ্যালুটা আসবে এই ভ্যালুটাকে পজিটিভ হতেই হবে, ঠিক আছে, লাক্সারিয়াস গুডসের ক্ষেত্রে এটাই নিয়ম। ওইখানে কী ছিল, আমার ওখানে জেনারেল ফর্ম ছিল যে প্রাইসের ওপর যখন আমার ডিমান্ড কার্ভ আমি বের করবো, যখন প্রাইসের ওপর মানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড যখন বের করবো তখন আমার ওইটাকে জেনারেল ফর্মে ওটাকে নেগেটিভ হতে হবে, মানে আমার যে এপসাইলন ডি ছিল সেটাকে নেগেটিভ হতে হবে জেনারেল ফর্মে। কিন্তু এইখানে আমাকে মাথায় রাখতে হবে যে লাক্সারিয়াস গুডসের ক্ষেত্রে ইটা ডিকে আমার পজিটিভ হতে হবে। এরপর ইটা ডি পজিটিভ হওয়া মানে, আর একটা জিনিস যে লাক্সারিয়াস গুডস যদি মানে কি, লাক্সারিয়াস গুডসের ক্ষেত্রে আমার যে চেঞ্জ ইন যে ইয়েটা হচ্ছে না, চেঞ্জ ইন যে ডিমান্ড সেটা চেঞ্জ ইন ইনকামের সাথে কখনোই সমান হবে না, মানে যত রেটে যে রেটে আমার ইনকাম চেঞ্জ হবে সেই রেটেই কিন্তু আমার ডিমান্ড চেঞ্জ হবে না লাক্সারিয়াস গুডসের ক্ষেত্রে। লাক্সারিয়াস গুডসের ক্ষেত্রে আলাদা কনসেপ্টটা, লাক্সারিয়াস গুডসের ক্ষেত্রে আমার
যে ডিমান্ড যেটা আছে সেটা কিন্তু ইনকামের থেকেও ডিমান্ডের রেট যেটা মানে রেট অফ ডিমান্ড সেটা কিন্তু রেট অফ ইনকামের থেকে বেশি হতে হবে। তো ডিকিউ বাই কিউ গ্রেটার দেন আমরা ডিওয়াই বাই ওয়াই লিখতে পারি। এবার এটা মানে হচ্ছে এটা আমরা একটু সাজিয়ে লিখি ডিকিউ বাই ডিওয়াই বাই কিউ বাই ওয়াই বা ইন্টু ওয়াই বাই কিউ এভাবেও লিখতে পারি, যেটা গ্রেটার দেন 1 এটাই লিখেছি। এবার এটা মানেই হচ্ছে এইটা মানেই তো এটা ডি, তাই না? এইটা মানে এটা ডি, তো এটা ডি গ্রেটার দেন 1 পজিটিভ, এটা ডি গ্রেটার দেন 1 মানে তো পজিটিভ, তাই না? এবার যে নেসেসিটি যে জিনিসগুলো আমাদের দরকারি নেসেসিটিসের জন্য কিন্তু এটা ডি এর ভ্যালু সবসময় 0 to 1 এর মাঝে লাই করবে। গ্রেটার দেন 1 হলেই লাক্সারিয়াস। তো এটুকু বুঝতে পারলাম লাক্সারিয়াস গুডসের ক্ষেত্রে এটা ডি সবসময় বেশি একের থেকে। যেগুলো নেসেসিটিস আমাদের সেগুলোর জন্য 0 থেকে 1 এর মাঝে ভ্যালু থাকবে এটা ডির, আর যেগুলো ইনফেরিয়র গুডস তার জন্য এটা ডি সবসময় লেস দেন 0 মানে নেগেটিভ। এটা ডি নেগেটিভ ইনফেরিয়র গুডসের জন্য। তো এই তিনটে খুব ইম্পর্টেন্ট জিনিস। লাক্সারিয়াস গুডসের ক্ষেত্রে গ্রেটার দেন 1, নেসেসিটিসের ক্ষেত্রে 0 থেকে 1 এর মাঝে লাই করবে, এবং ইনফেরিয়র গুডসের ক্ষেত্রে নেগেটিভ লেস দেন 0। এরপর আসছে কনস্ট্যান্ট ইলাস্টিসিটি ডিমান্ড কার্ভ। কনস্ট্যান্ট ইলাস্টিসিটি ডিমান্ড কার্ভে কী হচ্ছে, নর্মালি যেগুলো এক্সপোনেনশিয়াল ডিমান্ড কার্ভ সেইখানেই আমরা কনস্ট্যান্ট ভ্যালু পাই, মানে কনস্ট্যান্ট ডিমান্ড কার্ভ আসবে আমার এক্সপোনেনশিয়াল ডিমান্ড কার্ভের ক্ষেত্রে। আমরা যদি জেনারেল ফর্ম লিখি তাহলে এক্সপোনেনশিয়াল বলে দিয়েছি, তো এক্সপোনেন্টেই আসবে আমার কার্ভটা। তো জেনারেল ফর্মটা আমরা লিখি এটাকে যে কিউ ইকুয়ালস টু এ পি টু দি পাওয়ার আলফা। এ আর আলফা হচ্ছে কনস্ট্যান্ট, পি হচ্ছে প্রাইস, কিউ হচ্ছে ডিমান্ড, ঠিক আছে? তো এটাকে আমরা কী করবো, এরপর ভ্যালুটা বসাবো। আমরা আগে এপসাইলন ডি এর ভ্যালুটা পেয়েছি, কী ছিল পি বাই কিউ ইন্টু ডি কিউ বাই ডিপি। ভ্যালুটা বসাই পি বাই কিউ, এরপর ডি কিউ বাই ডিপি কী হবে, এটাকে আমরা কী করবো, এর ডেরিভেটিভ করবো। এর ডেরিভেটিভ করলে কী হয়, এ আর আলফা তো কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে পি বাই কিউ ইন্টু এ পি টু দি পাওয়ার আলফার ডেরিভেটিভ, পি টু দি পাওয়ার আলফার ডেরিভেটিভ এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ শিখেছি তো। এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কীভাবে হয়, যেটা পাওয়ারে থাকে সেটা সামনে চলে আসে, আলফা সামনে চলে এলো, পি টু দি পাওয়ার আলফা মাইনাস 1। আলফা তো কনস্ট্যান্ট, সেই জন্য ওরা ডেরিভেটিভ করার দরকার হবে না, পি টু দি পাওয়ার আলফা মাইনাস 1, ঠিক আছে? এরপর এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, পি টু দি পাওয়ার আলফা মাইনাস 1 মানে কি, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে কি, এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার 1। তো এই 1টা যখন আমরা করি উপরে যাই তখন -1 হয়ে যায় পাওয়ারটা, তখন এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1কে আমরা এই ফর্মেটে লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এন বাই এক্স। তো আমরা সেই হিসাবেই লিখেছি। এই হিসেবে লেখার কারণ কি, আমরা এটাকে একটা রিলেশনে আনবো, পি বাই কিউ ইন্টু এ যেটা আছে সেম থাকবে। এরপরে পি টু দি পাওয়ার আলফা, এ পি টু দি পাওয়ার আলফা, আমি সেটাকে একসঙ্গে রেখেছি। কেন রেখেছি, কারণ 8 পি টু দি পাওয়ার আলফা মানেই আমার কিউ, আর 1 বাই পি ইন্টু আলফা। তো এটাকে যখন আমি আবার লিখবো সাজিয়ে গুছিয়ে, পি বাই কিউ যেটা আছে সেটা এ পি টু দি পাওয়ার আলফা মানে কিউ বাই পি, এ পি টু দি পাওয়ার আলফা মানে কি কিউ, আর এই যে পি ছিল বাই পি এটা চলে গেলো এখানে কিউ বাই পি, আর এ পি টু দি পাওয়ার আলফা ইন্টু আলফা এটা সাজিয়ে লিখেছি। এবার এখান থেকে কী হবে, সব কাটাকুটি করে আমার লাস্টে কী পড়ে থাকবে, আলফা পড়ে থাকবে। পি এফ টু পাওয়ার মানে কি পি কিউ হবে, এ পি টু আলফা মানে কিউ হবে, পিপি কাটলো, আর সরি এটা কী হবে কিউ, এর 1 বাই পি হবে, 1 বাই পি ইন্টু এটা মানে তো কিউ, তাহলে এটা মানে কিউ, তাহলে কিউ কিউ কাটলো, পিপি কাটলো, পড়ে থাকলো আলফা, তাহলে ইডি ইকুয়ালস টু আলফা এটা আসছে আমার। এবার এপসাইলন ডি ইকুয়ালস টু আলফা এটাই আসছে আমার ফাইনাল জেনারেলাইজড ফর্ম যদি করি কনস্ট্যান্ট ইলাস্টিসিটি আমাদের ক্ষেত্রে, যেটা আলফা ভ্যালুটা একটা আমরা জানি আলফা ভ্যালুটা কনস্ট্যান্ট, তার মানে এখানে এপসাইলন ডি কনস্ট্যান্ট ভ্যালু আসছে, তাহলে এটা কনস্ট্যান্ট কার্ভ বলতেই পারি। এবার যদি আলফা -1 হয় সেক্ষেত্রে কী হবে আমরা দেখি, আলফা যদি -1 হয় তাহলে কিউ ইকুয়ালস টু আলফার ভ্যালু বসাবো এখানে এ পি টু দি পাওয়ার -1, যেটা কী আসছে এ বাই পি। তাহলে এটাকে যদি আমি আবার ক্যালকুলেশন করি পি কিউ ইকুয়ালস টু এ আসছে, তাই তো এটা একটা আসছে। আর কি পাচ্ছি যে এপসাইলন ডি ইকুয়ালস টু -1, এপসাইলন ডি এর ওই ভ্যালুটা বসাবো পি বাই কিউ ডি কিউ বাই ডিপি, এটা ইকুয়ালস টু -1। তো কখন ডি কিউ বাই ডিপি -1 কখন হয়, এরকম ফরম্যাট কখন আসে, পি বাই কিউ
ডিকিউ বাই ডিপি ইকুয়ালস টু -1, যখন গ্রাফটা কী হয় একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়। ঠিক আছে, এই আছে, আর কিছু নাই। এরপর এক্সাম্পলে আসবো আমরা ইলাস্টিসিটি ডিমান্ড কার্ভের কিছু প্রবলেমের। তো এক্সাম্পল এরকম একটা থাকতে পারে যে আমাকে ডিমান্ড ফাংশন দিয়ে দিল, তিনি আমাকে বলবে যে ইলাস্টিসিটি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বের করতে বলতে পারে, মানে এক্সপ্রেশনটা কী হবে, প্রাইস ইলাস্টিসিটি ডিমান্ডের এক্সপ্রেশন কী হবে। অথবা বলতে পারে, তার সাথে বলতে পারে আমাকে যে যদি আমি এই ডিমান্ড যেটা আছে আমার, এই ডিমান্ডটাকে যদি আমি ইউনিটারি ইলাস্টিক বানাতে চাই তাহলে আমার কিউবের ভ্যালু কত হতে হবে। তো এরকম টাইপ কোয়েশ্চেন থাকতে পারে। তো প্রথমে আমরা দেখলাম প্রাইস ফাংশনটা আমার কি, ডিমান্ড ফাংশনটা কী আছে, এখানে ডিমান্ড ফাংশনকে পি ধরেছে। ডিমান্ড ফাংশন কী আছে, এ কিউ স্কোয়ার প্লাস বি কিউ প্লাস সি। এরপর আমি জানি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কী হয়, ফর্মুলা পি বাই কিউ ডি কিউ বাই ডিপি, তাই তো, পি বাই কিউ ইন্টু ডি কিউ বাই ডিপি। এরপর আমার এখানে কী আছে, পি আছে, তাই তো, এটা তো আমি ফার্স্টে কী বের করবো, ডিপি বাই ডি কিউ বের করবো। এটা কেন বের করবো, এটাকে উল্টে যদি দিই আমি 1 বাই ডি কিউ বাই ডিপিও তো লিখতে পারি এটাকে, তাই না। তাহলে আমি যদি ডিপি বাই ডি কিউ বের করি, যে তোমাকে এটাই বের করতে হবে, কারণ আমার এক্সপ্রেশনটা পুরো কিউ এর রেসপেক্টে আছে, তো আমাকে কিউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তো কিউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করে তারপর আমি যদি এটাকে 1 বাই করে দেবো না, যেটা উল্টে দিই এটাকে, তাহলে আমি কী পেয়ে যাবো, ডি কিউ বাই ডিপি পেয়ে যাবো। 1 বাই ডিপি বাই ডি কিউ করলেই কী হয়ে যাবে, আবার ডি কিউ বাই ডিপি হয়ে যাবে, মানে রেসিপ্রোকাল করে দিলে আমি ডি কিউ বাই ডিপি পেয়ে যাবো। তো দেখি প্রথমে কী বসাবো, পি বাই কিউ যেটা আছে সেটাই, এবার ডি কিউ বাই ডিপি মানে কি, সরি আমি বের করবো কি, ডিপি বাই ডি কিউ বের করবো। ঠিক আছে, আমি আগে এখান থেকে বের করে নিই ডি কিউ ডিপি বাই ডি কিউ বের করে নিই। ঠিক আছে, তো ডিপি বাই ডি কিউ বের করি, কী হয় দেখি, তার মানে কী হয়, টি ডি কিউ অফ এ কিউ স্কোয়ার প্লাস বি কিউ প্লাস সি। কী হয়, এ কিউ স্কোয়ারের ডেরিভেটিভ করলে কী হয়, 2a কিউ প্লাস বি, তাই তো, এটা করলে 0 হয়, সি কনস্ট্যান্ট। তো আমার এটা আসছে 2a কিউ প্লাস বি। তাহলে ডিপি বাই ডি কিউ এটা আসছে, তাহলে ডি কিউ বাই ডিপি কী হবে, এটা উল্টে যাবে, 2a কিউ প্লাস বি 1/2a কিউ প্লাস বি। তো ভ্যালুগুলো বসাই, পি বাই কিউ ডি কিউ বাই ডিপির জায়গায় কী বসবে, এই ভ্যালুটা বসবে 1/2a কিউ প্লাস বি। এবার পি এর জায়গায় আমি ভ্যালু বসাবো, এই ভ্যালুটা পুরোপুরি বসাবো, পুরোটাকে আমি কিউয়ের টার্মে রাখবো। তো পি কী হয়, এ কিউ স্কোয়ার প্লাস বি কিউ প্লাস সি বাই, এটা যদি গুণ করি কী হয়, 2a কিউ স্কোয়ার প্লাস বি কিউ। ঠিক আছে, তাহলে আমার পুরোপুরি কী আসছে এক্সপ্রেশনটা এইটা। ঠিক আছে, এক্সপ্রেশনটাকে আমাকে একটা সিঙ্গেল কিউয়ের টার্মেই রাখতে হবে। ঠিক আছে, যে তোমার কিউয়ের টার্মেই আছে এটা, তোমাকে পুরোপুরি এক্সপ্রেশনটাকে কিউয়ের টার্মেই রাখতে হবে। তো এটা হয়ে গেলো আমার অ্যান্সার ফার্স্টের, যে এক্সপ্রেশন ফর এপসাইলন ডি মানে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, তার এক্সপ্রেশনটা কি, এটা হয়ে গেল। ঠিক আছে, এরপরে কি আছে, এরপরে আমার আছে যে কিউয়ের ভ্যালু করতে হবে, যে ডিমান্ড যেটা ইউনিটারি ইলাস্টিক আমি আগে পড়িয়েছি কী ছিল, ইউনিটারি ইলাস্টিক হতে গেলে যে মডের যে ভ্যালুটা হবে সেটাকে 1 হতে হবে, ইউনিটি হতে হবে। ঠিক আছে, 1 হতে হবে। তো মডের ভ্যালুটা কি, মড এপসাইলন ডি এর ভ্যালুটা কি, মাইনাস পি বাই কিউ ডি কিউ বাই ডিপি। তো এই ভ্যালুটাই হচ্ছে আবার কি, এটাই সেম যেটা আছে। ওকে, ইউনিট কী বলেছে আমাকে পরে, যে ইউনিটারি ইলাস্টিক বানাতে হবে, তাই তো, মানে যদি ইউনিটারি ইলাস্টিক হয় তাহলে কিউবের ভ্যালু কত,
তো ইউনিটারি ইলাস্টিক হওয়া মানে ইডির ভ্যালু 1, ঠিক আছে। তো এপসাইলনটি কী ছিল? এপসাইলনটি ছিল p/q 1/2aq প্লাস b, মানে যেটা হয় dp/dq, সরি হ্যাঁ dq/dp। তো এই ভ্যালুটা 1, ঠিক আছে। p/q dq/dp এই ভ্যালুটা 1। এটা কী ছিল? এই ভ্যালুটা কী ছিল? এটাই তো। কী হবে? aq স্কোয়ার প্লাস bq প্লাস c বাই 2aq স্কোয়ার প্লাস bq ইকুয়ালস টু 1, এটা আসবে। এবার ক্যালকুলেশন করি, এটাকে সলভ করি। এটা আসছে bq কেটে গেল, aq স্কোয়ার 2aq স্কোয়ার কী হয়? aq স্কোয়ার ইকুয়ালস টু c, এটা আমার আসছে। এখান থেকে আমি যদি কিউ এর ভ্যালু বের করি, কিউ স্কোয়ার ইকুয়ালস টু কী হবে? c/a, তাহলে কিউ ইকুয়ালস টু কী হবে? √c/a, ঠিক আছে। তাহলে এটা আমার হলো অ্যান্সার। কিউয়ের যে ভ্যালুর জন্য আমার এটা ইউনিটারি ইলাস্টিক হবে, কোন ভ্যালুর জন্য? √c/a। তো এরকমই কোয়েশ্চেন ছিল। এরপর আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে যে মার্জিনাল ওই অ্যাভারেজ এইসব থেকে। তো সেখানে আমাকে কোয়েশ্চেনটা এরকমভাবে দিতে পারে যে ডিমান্ড আমার দিয়ে দিল a q⁵b, ঠিক আছে। যেখানে আমাকে এরকম বলে দিল যে a > 0, b > 0, এটা আমাকে বলে দিয়েছে। তো আমাকে বের করতে হবে মার্জিনাল রেভিনিউ, আর বলতে হবে যে গ্রাফটা আমার আসবে, ডিমান্ড কার্ভ যেটা হবে সেটা মানে মার্জিনাল রেভিনিউ যে কার্ভটা হবে সেই কার্ভটার নিচে বলতে দিতে পারে। এই যে কার্ভটা আসবে সেই কার্ভটার নেচার কি বলতে হবে। তো কোয়েশ্চেন এরকমভাবে থাকবে। তো এগুলোকে কীভাবে সলভ করবো? প্রথমে বলেছে ডিমান্ড কি? a q⁵b, তাই তো। রেভিনিউর ফর্মুলা কি? p × q, তাই তো। রেভিনিউ যে আরটা হয় সেটা হয় p × q। তো রেভিনিউ আছে p × q, ডিমান্ড ফাংশন এটা হচ্ছে p, ঠিক আছে। ডিমান্ড ফাংশনটা আছে p, ডিমান্ড ফাংশনটাকে আমরা কী বলছি? p। তো p × q করলে কী হবে? a q⁵b × q, মানে কি হয়? a q⁵b+1। তাহলে এটা আমার হলো রেভিনিউ, ঠিক আছে। রেভিনিউর ভ্যালু পেয়ে গেলাম। এরপরে আমাকে কি করতে হবে? এরপরে আমাকে করতে হবে যেটা মার্জিনাল রেভিনিউ বার করতে হবে। মার্জিনাল রেভিনিউ ফর্মুলা কী ছিল? dp/dq, না dq/dp, তাই তো। মার্জিনাল রেভিনিউর ফর্মুলা কী ছিল? dr/dq, dr/dq, তার মানে d/dq অফ a q⁵b+1। এই যদি আমরা ডেরিভেশন করি কী হয়? এ তো চলে এলো a, b+1 চলে এলো, তারপরে q⁵b, b+1 - 1, তো কী হয়? b ফাইনালি। তো এটা হলো আমার মার্জিনাল রেভিনিউ চলে এলো এটাই। তাহলে মার্জিনাল রেভিনিউ কত? এটাই অ্যান্সার এটা। এরপরে আসছে যে এখানে কি গ্রাফের নেচার, আমি যদি কার্ভের নেচার বলি, এবার হচ্ছে কার্ভের নেচার। তো কার্ভের যদি নেচার আমি বলতে চাই, তাহলে আমি একটা জিনিস জানি a > 0, b > 0, তাহলে এই পুরো টার্মটা পজিটিভ। কখন হবে পজিটিভ? যদি কিউ > 0 হয়। তাহলে কিউ > 0 হলে এই পুরো যে মার্জিনাল রেভিনিউ সেটাও তো > 0 হয়ে গেলো, তাহলে মানে পজিটিভ হয়ে গেল। আর এমআর যদি > 0, মানে আমি কী বলেছি? আপওয়ার্ড রাইজিং কার্ভ, তাই তো। তাহলে নেচারটা কী হয়ে গেল? আপওয়ার্ড রাইজিং কার্ভ। কখন? যখন কিউ > 0, ঠিক আছে। তো এগুলোই কোশ্চেন। এরপর বাকি কোশ্চেন আছে।